সঙ্গীত স্রষ্টা কমল দাশগুপ্ত। কমল দাশগুপ্ত ভারতীয় উপমহাদেশের অন্যতম প্রথিতযশা সঙ্গীত শিল্পী, প্রসিদ্ধ সুরকার ও সঙ্গীত পরিচালক কমল দাশগুপ্তের আত্মজীবনী নিয়ে কথা বলবো বন্ধুরা। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক করবেন। হ্যাঁ, আমি বৃদ্ধ মানুষ, আমার বাংলা উচ্চারণের ভুল ত্রুটি ক্ষমা করে দেবেন। স্বর্ণযুগের সঙ্গীত স্রষ্টা কমল দাশগুপ্ত। জন্ম 28শে জুলাই 1911 এবং মৃত্যু 20শে জুলাই 1974। অর্থাৎ কমল দাশগুপ্ত শ্রাবণে এসেছিলেন, আবার শ্রাবণেই চলে গেলেন। কমল দাশগুপ্ত একজন বাংলাদেশি সঙ্গীত পরিচালক, সুরকার এবং লোকশিল্পী ছিলেন। হিন্দি এবং বাংলা চলচ্চিত্রে, বিশেষ করে বিভাজন পূর্ব ব্রিটিশ ভারতে সক্রিয় ছিলেন। রাগ এবং ঠুমরি ছিল তার সঙ্গীতের প্রধান উপাদান। তিনি তৎকালীন ব্রিটিশ ভারতের পশ্চিমবঙ্গ এবং পূর্ববঙ্গ দুই বঙ্গই দখল করে রেখেছিলেন। সুর সৃষ্টি করে, গান গেয়ে সঙ্গীতের জগতে তখন অত্যন্ত জনপ্রিয় একটি নাম ছিল কমল দাশগুপ্ত। পরবর্তীতে তিনি ফিরোজা বেগমকে বিয়ে করেন, একজন প্রখ্যাত নজরুল গীতি গায়িকা। ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং কামাল উদ্দিন আহমেদ নাম ধারণ করেন। তাদের দ্বিতীয় এবং তৃতীয় পুত্র হামিন আহমেদ এবং শাফিন আহমেদ বাংলাদেশি ব্যান্ড মাইলসের এবং পরবর্তীতে সোলসের প্রধান গায়ক। এবং বন্ধুরা, গত 25শে জুলাই আমেরিকার একটি হাসপাতালে কমল দাশগুপ্ত এবং ফিরোজা বেগমের পুত্র শাফিন আহমেদও মৃত্যুবরণ করেছেন। কমল দাসের জীবন এবং কর্মজীবন। কমল দাশগুপ্ত তৎকালীন ব্রিটিশ ভারতের যশোরের নড়াইলে 1911 সালের 28শে জুলাই বৈদ্য ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি কলকাতা একাডেমি থেকে 1928 সালে ম্যাট্রিকুলেশন করেন এবং পরে বিকম সম্পন্ন করেন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ থেকে। তিনি 1943 সালে বানারস হিন্দু ইউনিভার্সিটি থেকে সঙ্গীতে ডক্টরেট অর্জন করেন। যিনি ভজন সুরকার ও গায়ক মীরাবাইয়ের উপর তাঁর কাজের জন্য বিখ্যাত ছিলেন। তার প্রাথমিক অনুপ্রেরণা তার পিতা তারাপ্রসন্ন দাশগুপ্তের কাছ থেকে এসেছে। তিনি তার ভাই বিমল দাশগুপ্তের কাছে তার প্রথম সঙ্গীত শিক্ষা গ্রহণ করেন। পরে তিনি দিলীপ কুমার রায়, কেসি দে অর্থাৎ কানাকেষ্ট এবং জামির উদ্দিন খানের নিকট সঙ্গীতের তালিম গ্রহণ করেন। কমল দাশগুপ্ত বাংলা, উর্দু, হিন্দি ও তামিল ভাষায় আধুনিক গান গেয়েছেন। তিনি একজন সুরকারও ছিলেন, প্রায় 8000 গানের সঙ্গীত রচনা করেছিলেন। তার কাজ শাস্ত্রীয় সঙ্গীতের উপর ভিত্তি করে এবং ঠুমরি শৈলীর দিকে ঝুঁকেছিল, যদিও তিনি অন্যান্য উৎস থেকেও অনুপ্রেরণা নিয়েছিলেন। দাশগুপ্ত প্রায় 80টি বাংলা চলচ্চিত্রের জন্য সঙ্গীত রচনা করেছিলেন, যার মধ্যে তুফান মেল, ঝামেলার প্রেম, এই কি গো শেষ দান। সঙ্গীত পরিচালক হিসেবে তার শেষ ছবি ছিল বধূবরণ, 1967 সালের চলচ্চিত্র। তিনি একটি আমেরিকান চলচ্চিত্র ওয়ার প্রোপাগান্ডা এর জন্য আবহ সঙ্গীত রচনা করেছিলেন। একজন সুরকার হিসেবে তার সক্রিয় জীবন প্রায় 14 বছর জুড়ে। সঙ্গীতে তার অনন্য অবদান হল স্বরলিপি। এর জন্য একটি শর্ট হ্যান্ড পদ্ধতির উদ্ভাবন করেছিলেন অমর শিল্পী কমল দাশগুপ্ত। 1935 সালে কমল দাস ভারতের গ্রামোফোন কোম্পানিতে সঙ্গীত পরিচালক হিসেবে যোগ দেন। সেখানে থাকাকালীন তিনি কাজী নজরুল ইসলামের সাথে ঘনিষ্ঠ সখ্য গড়ে তোলেন এবং তার প্রায় 4 শতাধিক গানের সঙ্গীত রচনা করেন। 1950 এবং 1960 দশকে
দাশগুপ্ত যে গ্রামোফোন রেকর্ডগুলির জন্য সঙ্গীত রচনা করেছিলেন তা উল্লেখযোগ্য ছিল। তার গানের মধ্যে আজও উল্লেখযোগ্য হল সাঁঝের তারকা আমি গোধূলির তারা, পৃথিবী আমাকে চায় চলচ্চিত্রের গান এবং আমি ভোরের জ্যোতিকা, সিনেমার নাম আমি সকালের জুই। কমল দাশগুপ্ত একজন বাংলাদেশী সঙ্গীতজ্ঞ। এপার বাংলা ওপার বাংলা উভয় বাংলার সঙ্গীতের স্বর্ণযুগের কিংবদন্তি। তিনি 1912 সালের 26শে জুলাই জন্মগ্রহণ করেছিলেন। 30 এবং 40-এর দশকে গ্রামোফোন ডিস্কে তার সুরে গাওয়া বহু গান অত্যন্ত জনপ্রিয় ছিল। গানগুলোর গীতিকার ছিলেন প্রণব রায় এবং কণ্ঠশিল্পী ছিলেন জ্যোতিকা রায়। সাঁঝের তারকা আমি ভোরের জ্যোতিকা প্রভৃতি গান আজও সমাদৃত। তার কয়েকটি রাগাশ্রিত কীর্তনাঙ্গ এবং ছন্দ প্রধান গানও সবিশেষ উল্লেখযোগ্য। উপমহাদেশের সঙ্গীত সূর্য কমল দাশগুপ্ত যশোরের কৃতি সন্তান। কমল দাশগুপ্তের পৈতৃক নিবাস তৎকালীন যশোর জেলার নড়াইল মহকুমার, বর্তমান নড়াইল জেলা, কালিয়া থানার বেন্দা গ্রামে। ব্যবসাজীবী পিতা তারাপ্রসন্ন দাশগুপ্তের কুচবিহারে অবস্থানকালে 1912 খ্রিস্টাব্দের 28শে জুলাই কমল দাশগুপ্তের জন্ম হয়। 1965 সালে ফরিদপুর জেলার খান বাহাদুর ইসমাইল হোসেনের কন্যা উপমহাদেশের প্রখ্যাত নজরুল সঙ্গীত শিল্পী ফিরোজা বেগমের সঙ্গে কমল দাশগুপ্তের বিবাহ সুসম্পন্ন হয়। এই মহতী শিল্পী সমগ্র জীবনব্যাপী নজরুল সঙ্গীত পরিবেশন ও গবেষণা করে তার শিক্ষাগুরু কাজী নজরুল ইসলাম ও তার স্বামী কমল দাশগুপ্তের প্রতি যে শ্রদ্ধা প্রদর্শন করেছেন, বাংলা সংস্কৃতির ইতিহাসে তা চিরস্মরণীয় হয়ে থাকবে। শিক্ষা জীবন। 1928 খ্রিস্টাব্দে কমল দাশগুপ্ত ক্যালকাটা একাডেমি থেকে প্রথম বিভাগে ম্যাট্রিক পাশ করেন। পরবর্তীতে তিনি কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে বিকম পাশ করেন। মীরার ভজনের সুরারোপের জন্য 1963 খ্রিস্টাব্দে বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় থেকে কমল দাশগুপ্ত ডক্টরস অফ মিউজিক ডিগ্রি লাভ করেন। সঙ্গীত জীবন। কমল দাসের পিতা তারাপ্রসন্ন দাশগুপ্ত ভালো ধ্রুপদী গান গাইতেন। কমল দাশগুপ্তের ভাই বোনেরা সকলেই কণ্ঠশিল্পী হিসেবে সুপ্রতিষ্ঠিত ছিলেন। পারিবারিক অনুকূল পরিবেশেই কমল দাশগুপ্তের সঙ্গীত শিক্ষার ভিত্তি রচিত হয়েছিল। কমল দাশগুপ্তের আনুষ্ঠানিক সঙ্গীত শিক্ষার সূচনা হয় নিজ গৃহে দাদা বিমল দাশগুপ্তের কাছে। এরপর শ্রী রামকৃষ্ণ মিশ্র ও দিলীপ কুমার রায়ের কাছে কিছুদিন গানের তালিম নেন। এ সময় তিনি দিলীপ কুমার রায়ের সঙ্গীত দলের সদস্য হয়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে গান শোনাতে গিয়েছিলেন। অন্ধ গায়ক শ্রীকৃষ্ণচন্দ্র দের কাছে তিনি কয়েক বছর সঙ্গীত শিক্ষা লাভ করেন। ঠুংরি রাজ ওস্তাদ জমিরুদ্দিনের প্রিয় পাত্র ছিলেন তিনি। ওস্তাদ জমিরুদ্দিন খাঁ 1939 খ্রিস্টাব্দে মারা যান। তিনি মৃত্যুর আগের দিন পর্যন্ত কমল দাশগুপ্তকে উচ্চাঙ্গ সঙ্গীতে তালিম দিয়েছিলেন। কমল দাশগুপ্তের বাড়িতে নিয়মিত সঙ্গীতের আসর বসত। এই সকল আসরে উপস্থিত থাকতেন তখনকার বিখ্যাত গায়কদের মধ্যে কমল দাসের বড় ভাই বিমল দাশগুপ্ত, শ্রী তুলসী লাহিড়ী, শ্রী শচীন দেব বর্মন, কবি শৈলেন রায়, ওস্তাদ জমিরুদ্দিন খাঁ, আব্বাস উদ্দিন আহমেদ ও শিশু শিল্পী কমল দাশগুপ্ত। 30-এর দশকের পূর্বে মনোমুগ্ধকর বাংলা গানের অস্তিত্ব ছিল না বললেই চলে। এ সময় রবীন্দ্রসঙ্গীত সবেমাত্র বেতার ও গ্রামোফোন রেকর্ডের মাধ্যমে জনপ্রিয়তা লাভ করতে শুরু করে। কাজী নজরুল ইসলামের গান শৈশব কাটিয়ে তখনও ব্যাপক প্রসার লাভ করেনি। বাংলা গানেরও প্রারম্ভে কয়েকজন প্রতিভাশালী সঙ্গীতজ্ঞের আবির্ভাব বাংলা গানের জগৎকে সমৃদ্ধশালী ও জনপ্রিয় করে তোলে। তাদের মধ্যে দিলীপ কুমার রায়, রায়চাঁদ বড়াল, পঙ্কজ কুমার মল্লিক, সুরসাগর হিমাংশু দত্ত, শচীন দেব বর্মন, গীতিকার ও সুরকার অনিল ভট্টাচার্য বিশেষভাবে উল্লেখযোগ্য। কমল দাশগুপ্তের বড় ভাই বিমল দাশগুপ্ত এ সময়ে গ্রামোফোন কোম্পানির একজন ট্রেনার ছিলেন। ভাইয়ের সঙ্গে কমল প্রায়ই গ্রামোফোন কোম্পানিতে যেতেন। ভাইয়ের অনুপস্থিতিতে গ্রামোফোন কোম্পানির অনেক গুরুত্বপূর্ণ কাজ তিনি সমাধান করে দিতেন, বিশেষ করে নতুন নতুন সুরারোপ ও রেকর্ডিং এর কাজগুলি। এভাবেই গ্রামোফোন কোম্পানির সঙ্গে তার ঘনিষ্ঠতা বৃদ্ধি পায় এবং 1932 সালে তিনি নিজের সুরারোপিত
গানের রেকর্ড করার সুযোগ পান। তার প্রথম সুরারোপিত গানের গায়ক ছিলেন সত্যবতী। গান মালা গেথে গেথে কতকাল আছি চেয়ে চেয়ে। এর কিছুদিন পর তার সকণ্ঠে দুটি বাংলা গজল রেকর্ড করা হয়। গজল দুটির প্রথম লাইন, কোন স্বপ্ন লেগেছে আমার কত জ্বালা সব বলো না। কমল দাশগুপ্ত যখন কলকাতা বেতার ও হিজ মাস্টার্স ভয়েসের তরুণ শিল্পী, তখন আধুনিক বাংলা গানের দৈন্য দশা তার শিল্পী মনকে ব্যথিত করে তোলে। এই সময় তিনি অক্লান্ত পরিশ্রম করে সৃষ্টি করেন এক নতুন সুরের ধারা, যেখানে তিনি একেবারেই স্বতন্ত্র সুরকার হিসেবে পরিচিতি লাভ করেন। 1932 সাল থেকে 1947 সাল পর্যন্ত তিনি গ্রামোফোন রেকর্ড ও চলচ্চিত্র মিলিয়ে 4000-এরও অধিক গানের সুরারোপ করেছেন এবং অসংখ্য গানে কণ্ঠ দিয়েছেন। বাংলা এবং হিন্দি গানের সব ভুবনেই বিচরণ করেছেন তিনি। উর্দু ভাষার উপরও তাঁর ছিল বিশেষ পারদর্শিতা। শ্রীমতী জ্যোতিকা রায় ও কমল দাসের দ্বৈত উর্দুতে গাওয়া নাত ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে। হিন্দিতেও তিনি গীত ও ভজল রচনা করেছেন প্রচুর। ঠুংরি সৃষ্টিতেও তার অবদান ছিল উল্লেখযোগ্য। সুরের জগতে রাগ রাগিনীর উপর অবাধ বিচরণ ছিল কমল দাশগুপ্তের। দক্ষিণ ভারতের বিখ্যাত গায়িকা শ্রীমতী শুভলক্ষ্মীর কণ্ঠে কমল দাশগুপ্তের সুরারোপিত বিখ্যাত মেয়ে নির্গুনিয়া গুণ নেহি ভজনটি ব্যাপক সুখ্যাতি অর্জন করেছিল। হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে তার সুরারোপিত হিন্দি গান ও প্রীত নিভানেওয়ালি এবং কিতনে দুঃখ ভুলায়া তুমনে গান দুটি শ্রোতাদের মনে আশ্চর্য রকম প্রভাব বিস্তার করে। যদি ফিরে দেখা হয় সহসা, ঠুংরি সৃষ্টি তার একটি কালোজয়ী সৃষ্টি। চুপকে চুপকে বোল ময়না সুরারোপিত রেকর্ডের গানটি লক্ষাধিক কপি বিক্রয় হয়েছিল। এভাবেই তার সুরারোপিত বিভিন্ন ধরনের ও বিভিন্ন ভাষার গানগুলি অনাদিকাল ধরে সঙ্গীত পিপাসুদের হৃদয় আঁকড়ে থাকবে। বাংলা সঙ্গীত কাননে চিরবিরাজমান সুর সম্রাট কমল দাশগুপ্ত আপন প্রতিভা বলে সুরের মহিমায় ফুটিয়েছেন অসংখ্য পুষ্পরাজি। কমল দাশগুপ্তের সুরারোপিত গানগুলি মোহিত করেছে জগৎ ও জীবনকে। গানের পংক্তিগুলো শুনলেই আপনারা বুঝতে পারবেন যে এই গানগুলো আজও এপার বাংলা ওপার বাংলায় কতটা জনপ্রিয়, এবং আমরা অনেকেই জানি না এ গান কে সুর করেছে, কে লিখেছে এবং কোন কোন শিল্পী গেয়েছেন। যেমন, পৃথিবী আমারে চায় রেখো না বেঁধে আমায়, আমি বন ফুল গো ভালো না লাগে তো দিও না মন, ও প্রীত নেভানোয়ালি যদি গান থেমে যায় দীপ নিভে যায়, এই কি গো শেষ দান দুটি পাখি দুটি তীরে, কিতনে দুঃখ ভুলাইয়া তুমনে ভালোবাসা মোরে ভিখারি করেছে, তুমি কি এখন দেখিছ স্বপন, জানি জানি গো মোর শূন্য হৃদয়ে দেবে ভরে, এনেছি আমার শত জনমের প্রেম মেনেছি গো হার মেনেছি, আমারে ভালোবাসা জানি গো তোমার। ভারতীয় সামরিক বাহিনীর রণসঙ্গীত কদম কদম বাড়ায় যা সঙ্গীতটির সুরকার কমল দাশগুপ্ত। এর সুরে মোহিত হয়ে উচ্ছ্বসিত প্রশংসা করেছিলেন শ্রীমতী সরোজিনী নাইডু। হায়দ্রাবাদের নিজাম তার গোল্ডেন জুবিলির বিশেষ গানটি কমল দাসকে দিয়েই সুরারোপ করে রেকর্ড করিয়েছিলেন। কমল দাশগুপ্তের শিল্পী জীবনের সোনালী অধ্যায় জুড়ে রয়েছে রূপালী পর্দা। তিনি ছায়াছবির অসংখ্য গানে সুরারোপ ও সঙ্গীত পরিচালনা করেছেন। 1936 সাল থেকে 1967 সাল পর্যন্ত তিনি ছায়াছবির কাজে ব্যস্ত ছিলেন। বাংলা, ইংরেজি, তামিল, হিন্দি ও প্রভৃতি ভাষার ছবিতে সঙ্গীত পরিচালনা ও সুরারোপ করে তিনি বিশেষ কৃতিত্ব অর্জন করেন। এখানে তার সুরারোপিত ও সঙ্গীত পরিচালিত ভারতীয় ছায়াছবিগুলির একটি সংক্ষিপ্ত তালিকা: পণ্ডিত মশাই, গরমিল, শেষ উত্তর, জবাব, যোগাযোগ, হসপিটাল, চন্দ্রশেখর, নববিধান, ভাবিকাল, শ্রীকৃষ্ণ চৈতন্য, বিদেশিনী, প্রার্থনা, মন্দির, বঞ্চিতা, রাঙামাটি,
গিরিবালা, মেঘদূত, মধুমালতী, গোবিন্দদা, বধূবরণ, পেহচান, ইবান কি এক রাত ও অ্যারাবিয়ান নাইটস, কেন এমন হয় নামে বাংলাদেশের একটি ছায়াছবিতে তিনি সঙ্গীত পরিচালনা করেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কমল দাশগুপ্ত ব্রিটিশ ডানকান ব্রাদার্সের কিছু তথ্যমূলক চিত্রের সঙ্গীত পরিচালনার সুযোগ লাভ করেন। শেষ উত্তর, যোগাযোগ, চন্দ্রশেখর ও শ্রীকৃষ্ণ চৈতন্য ছায়াছবিতে সঙ্গীত পরিচালনার কৃতিত্বের জন্য তাকে চলচ্চিত্রের শ্রেষ্ঠ পুরস্কারে ভূষিত করা হয়। সুরস্রষ্টা কমল দাশগুপ্তের জীবনে কবি নজরুল ইসলাম এক সুদীর্ঘ অধ্যায়। তার বিশেষ কৃতিত্ব, তিনি নজরুল সঙ্গীতের বিশেষজ্ঞ ও সুরকার। 1934 সাল থেকে 1945 সাল পর্যন্ত দীর্ঘ 11টি বছর হিজ মাস্টার্স ভয়েসে কবির সঙ্গে কাজ করেছেন কমল দাশগুপ্ত। কবির সঙ্গে তার পরিচয় হয় হিজ মাস্টার্স ভয়েস অফিসে। কমল দাশগুপ্ত দিনরাত কবির সঙ্গে কাটিয়ে নজরুল সঙ্গীত তথা বাংলা সংস্কৃতির ইতিহাসে এক ঐতিহাসিক অধ্যায়ের সূচনা করেছিলেন। তিনি নিজ প্রতিভা বলে কবির অত্যন্ত স্নেহভাজন হয়ে পড়েন। বিদ্রোহী কবিতার বিশেষ গানগুলি তাকে সুরারোপের জন্য দায়িত্ব দিয়ে নিশ্চিন্ত বোধ করতেন। কমল দাসের অনুরোধে কবি নজরুল ইসলাম উর্দু গজল ও কাওয়ালির সুরে অনেক গান রচনা করেছেন। এমনকি কবিতার জন্য বেশ কিছু ইসলামিক গানও লিখেছিলেন। এ সময় কমল দাসকে গ্রামোফোন কোম্পানিতে সকাল থেকে গভীর রাত পর্যন্ত কাজী নজরুল ইসলাম ও ওস্তাদ জমিরুদ্দিন খাঁর সঙ্গে সঙ্গীত বিষয়ে গবেষণা ও বিভিন্ন সুরারোপের কাজে নিয়োজিত থাকতে হতো। এই ব্যস্ততম সময় অধিকাংশ দিনই কবি নজরুল ও কমল দাশগুপ্ত দিনের বেলায় খাওয়ার সময়টুকু পেতেন না। কবির একান্ত সঙ্গী হিসেবে কবির শিল্পী মনের বিচিত্র পরিচয় পেয়েছিলেন তিনি। তাই কবির রচিত প্রেম, ঋতু, ইসলামী ভজন, কীর্তন, বাউল, ভাটিয়ালি প্রভৃতি 400-এর অধিক বিরল গানের সুরারোপ করার মতো দুর্লভ কৃতিত্ব অর্জন করেছিলেন কমল দাশগুপ্ত। কমল দাশগুপ্তের সুরারোপিত কবি কাজী নজরুল ইসলামের এরকম কিছু বিখ্যাত গান: তুমি হাত খানি জবে রাখো মোর হাতে, বলো প্রিয়তম বলো, আমি যদি আরব হতাম, আমি যার নুপুরেরও ছন্দ, এই সুন্দর ফুল সুন্দর ফল, মিঠা নদীর পানি, নীল আসমানের কোরআন, খাতুনে জান্নাত ফাতেমা জননী, খোদারও প্রেমের শরাব পিয়ে, মোহাম্মদ মোর নয়নমণি, এসো প্রিয় মন রাঙায়ে, মোর নামিটিতে আশা ভাঙিল খেলা, প্রজাপতি প্রজাপতি, হে প্রিয় নবী রসুল আমার। কমল দাশগুপ্তের মহত্ব, এক বিশাল হৃদয়ের অধিকারী ছিলেন কমল দাশগুপ্ত। অর্থের প্রতি কোনো মোহই ছিল না তাঁর। তিনি ছিলেন একজন আদর্শ শিক্ষক, মহৎ ব্যক্তিত্বের অধিকারী ও দুঃখীজনের বন্ধু। 1943 সালে সারা ভারতবর্ষ যখন দুর্ভিক্ষের কবলে পতিত, তখন কলকাতায় ভুখা নাঙ্গা মানুষের পাশে এসে দাঁড়ালেন কমল দাশগুপ্ত। নিজ খরচে নোঙরখানা খুলে প্রতিদিন 100 করে লোক খাওয়াতেন তিনি। তার এই মহৎ প্রচেষ্টা প্রায় মাসব্যাপী অব্যাহত ছিল। স্বদেশ প্রীতির করুণ পরিণতি। এদেশের সন্তান কমল দাশগুপ্ত এক বুক ভরা প্রত্যাশা নিয়ে 1967 সালে স্থায়ীভাবে বসবাসের জন্য দেশের মাটিতে অর্থাৎ বাংলাদেশে ফিরে আসেন। কিন্তু তার সে প্রত্যাশা ব্যর্থতায় পর্যবসিত হয়। তৎকালীন পূর্ব পাকিস্তানের সঙ্গীতের সীমিত জগৎ ও পরিবেশ তার শিল্পী মনকে ব্যথিত করে তোলে। তিনি গড়ে তুলতে চেয়েছিলেন এদেশের সঙ্গীত জগৎকে, কিন্তু তদানীন্তন সরকারের সঙ্গীত পৃষ্ঠপোষকদের অবমূল্যায়ন ও অবহেলায় সঙ্গীত জগতের কোনো অঙ্গ নেই, সামান্যতম স্থানটুকু হয়নি তার জন্যে। নিদারুণ হতাশা ও দুঃখ দৈন্যের মধ্য দিয়েই এ সময়কার ঢাকার দিনগুলি অতিবাহিত হয়েছে কমল দাশগুপ্তের। জীবিকার অন্বেষণে, অর্থের প্রয়োজনে ঢাকার হাতিরপুলে পথিকার নামে একটি ছোট স্টেশনারি দোকান খুলেছিলেন তিনি। জীবন সায়াহ্নে মৃত্যুর পূর্বে কমল দাশগুপ্তকে বাংলাদেশ বেতারের ট্রান্সক্রিপশন সার্ভিসের প্রধান সঙ্গীত পরিচালক হিসেবে নিযুক্ত করা হয়।
মৃত্যু পথযাত্রী কমল দাশগুপ্ত রেডিওতে এই স্বল্পকালীন অবস্থানকালেই আব্দুল গাফফার চৌধুরী রচিত ২১-এর জনপ্রিয় সঙ্গীত আমার ভাইয়ের রক্তে রাঙানো ২১শে ফেব্রুয়ারি গানটির স্বরলিপি প্রণয়ন করেন। এছাড়াও তিনি বেশ কিছু হামদ, নাত, বাংলা কাওয়ালি সহ কবি নজরুল ইসলামের বিখ্যাত গান শুকনো পাতার নুপুর পায়ে নাচেছে ঘূর্ণিবায় ও পথহারা পাখি কেঁদে ফিরে একা গান দুটির সমবেত যন্ত্রসঙ্গীতের স্টুডিও রেকর্ডও প্রণয়ন করেন। সম্মান না, এই মহৎ শিল্পীর অবদান ও তার প্রতিভার স্বীকৃতি স্বরূপ বাংলাদেশ শিল্পকলা একাডেমি তাকে জাতীয় পুরস্কারে সম্মানিত করেন। সঙ্গীত জগতের এক বিস্ময়কর প্রতিভা নিয়ে জন্মগ্রহণ করেছিলেন কমল দাশগুপ্ত, কিন্তু এদেশে অনাদরে অবহেলায় এই প্রতিভাধর পুরুষের জীবনে মৃত্যু ঘটে মৃত্যুর বহু পূর্বেই। চিরমৃত্যু হয় ১৯৭৪ সালের ২০শে জুলাই ঢাকার পিজি হাসপাতালে। ঢাকার আজিমপুর গোরস্থানে তাকে সমাহিত করা হয়। বন্ধুরা, আবারও উল্লেখ করতে চাই, অন্যতম নজরুল সঙ্গীত প্রথিতযশা বা কিংবদন্তি শিল্পী ফিরোজা বেগমের স্বামী কমল দাশগুপ্ত, তাদের সন্তান সোলস এবং মাইলসের কণ্ঠশিল্পী শাফিন আহমেদ গত ২৫ তারিখে আমেরিকার একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন। বন্ধুরা, এই ছিল বাংলা সঙ্গীতের ওপার বাংলা এপার বাংলার ভারত মহাদেশের অন্যতম সঙ্গীতের কিংবদন্তি কমল দাশগুপ্তের কষ্টের ও দুঃখজনক জীবন বৃত্তান্ত। ধন্যবাদ।